জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে সারা দেশে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি, দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা, বেতন হবে 10ম গ্রেডে। আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, শুক্রবার রোহিঙ্গাদের সাথে ইফতার, সংকট সমাধানে আবারও আলোচনার আশাবাদ। দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়া 176 বাংলাদেশি, মুক্তিপণ দিয়ে অস্বীকার হয়েছেন নির্যাতনের, দালালদের বিচার দাবি। নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল শাহবাগ, 5 দফা দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। চুরির উপর সিনাজুরি, গ্রাহকের পাওনা পরিশোধ না করে নতুন ফাঁদ ইভেলির, ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। এবং পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি দশার অবসান, 350 যাত্রী সবাই মুক্ত, 33 হামলাকারী সহ 58 জনের প্রাণহানি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছে চৈতি সরোয়ার। প্রস্তাবিত এনআইডি আইন বাতিল করে নির্বাচন কমিশনের অধীনে রাখতে দৃশ্যমান কার্যক্রম দেখতে চায় নির্বাচন কমিশন। দাবি আদায়ে আগামী বুধবারে সকাল 9টা থেকে 3 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন আরো বলেন, এটি শুধু নির্বাচন কমিশনের দাবি নয়, 13 কোটি ভোটারের দাবি। সবার ডাটার গোপনীয়তা যেন নিরাপদ থাকে, সে লক্ষ্যেই এনআইডি ইসির অধীনে রাখা উচিত। স্ট্যান্ড ফর এনআইডি ব্যানারে মানববন্ধনে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, কি বলছেন আন্দোলনকারীরা? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। যেমনটি আপনি বলেছেন, আমি কিন্তু ঠিক এখন নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান করছি এবং আমার পিছনে যদি আপনারা দেখেন যে এখানে নির্বাচন কমিশন ভবনের যে কর্মচারী এবং কর্মকর্তারা আছেন তারা কিন্তু মানববন্ধন করছেন সকাল 11টা থেকে এবং এখানে কিন্তু তাদের একটাই দাবি যে এনআইডি আইন বাতিল করে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা, যেটা আগে ছিল। এবং তাদের আজকের যে স্ট্যান্ড ফর এনআইডি, সেই স্ট্যান্ড ফর এনআইডির মানববন্ধনের একটি দাবি যে আপনার তাদের যে এনআইডি হচ্ছে নির্বাচন ভবনে হচ্ছে কার্যক্রম হতো, সেই এনআইডি আইনটা বাতিল করে, কিন্তু এনআইডি আইন বাতিল করে এনআইডি যেন নির্বাচন কমিশনের হচ্ছে আন্ডারেই থাকে, সেই ব্যাপারে কিন্তু আজকে মানববন্ধন। তাদের মেইন যে কথা, সেই মানববন্ধনের একটাই দাবি যে আপনার আগামী মঙ্গলবার পর্যন্ত তারা দৃশ্যমান হচ্ছে কিছু দেখতে চায় সরকারের কাছ থেকে। সরকারের পক্ষ থেকে কিরকম সিদ্ধান্ত আসবে সেই ব্যাপারগুলো নিয়ে তারা মঙ্গলবার পর্যন্ত তারা দেখবে এবং আগামী বুধবার তারা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু তারা অর্ধদিবস বিরতি কর্মসূচি তারা দিয়েছে সারা দেশে। তো সারা দেশে যে সারা দেশে আপনার নির্বাচন কমিশনের সকল কার্যক্রম তারা অর্ধদিবস কর্মবিরতি রেখেছে। তাদের আপনারা জানেন যে বিগত সরকারের আমলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে এনআইডি হস্তান্তরের কথা আসছে এবং সেটা বাতিল হয়ে আবার পরবর্তীতে কিন্তু নির্বাচন এই কমিশন ভবনে কিন্তু এনআইডিটা আবার আসে এবং এনআইডি কার্যক্রম পরিচালনা হয়। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের হচ্ছে যে আমলে কিন্তু আবার এই জানুয়ারিতে আবার এনআইডি হচ্ছে আরেক জায়গায় হস্তান্তর করার জন্য কিন্তু নির্বাচন আরেকটি কমিশন গঠন করার কথা হচ্ছে গিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। তো শিউলি, ধন্যবাদ আপনাকে। স্ট্যান্ড ফর এনআইডি ব্যানারে মানববন্ধনে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। ঢাকা সহ দেশের সব নির্বাচন অফিসে চলছে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি।
ময়মনসিংহের আন্দোলনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য কি জানাবেন? এনআইডি সেবা স্থানান্তরের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে একটি স্বাধীন সংস্থার কিন্তু ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে সেটি হলে কিন্তু তাদের জন্য অনেকটাই খারাপ হবে এবং তারা বলছেন যে প্রতিষ্ঠিত কাঠামো নষ্ট করা চলবে না। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন। আমি এখন আছি ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন ভবন এবং জেলা কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখছি যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এখানে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে ফন্দি আঁকা হচ্ছে সেটা কিন্তু কখনোই বাস্তবায়িত হতে দেওয়া হবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং তারা বলছেন যে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই যে আপনাদের কর্মসূচি কি কারণে, জানতে চাই কি কারণে। আপনারা জানেন যে এই এনআইডিটা 2007 সাল থেকে আমরা তৈরি করেছি ভোটার তালিকা বায়ো প্রোডাক্ট হিসাবে, অর্থাৎ ভোটার তালিকা তৈরির পাশাপাশি তারই বায়ো প্রোডাক্ট হিসাবে এনআইডিটা আমরা তৈরি করেছি এবং অতিরিক্ত কোনো জনবল বা অতিরিক্ত কোনো ব্যয় না করে শুধু আমাদের কর্ম এবং আমাদের এই মেধা এবং আমাদের যে দক্ষ জনবল দিয়ে তৈরি করেছি। এবং এই ডাটাবেসটা আপনারা জানেন সারা বাংলাদেশে 183টা সংস্থা ব্যবহার করে এবং এটা সবচাইতে নির্ভরযোগ্য ডাটাবেস। আর এই ডাটাবেসকে অন্যত্র সরে নেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে, তারই অংশ হিসাবে আমরা আজকে অবস্থান করেছি যে এই ডাটাবেসটা আমাদের কাছে থাকবে এবং আমরা এটা নিরাপত্তার সহিত ব্যবহার করব, মানুষ ব্যবহার করবে এবং মানুষ এনআইডি সেবা পাবে নির্বিঘ্নে সুন্দরভাবে। এই জন্য আমাদের আজকের এই অবস্থান। নির্বাচন কর্মকর্তারা বলছিলেন যে তাদের রক্ত ঘামে কিন্তু তারা এনআইডি যে কাঠামো সেটি কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের যে ডাটাবেস রয়েছে সেটি কিন্তু অন্যত্র সরিয়ে নিলে নাগরিকদের যে সেবা সেটি কিন্তু বিঘ্নিত করতে পারে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং তারা বলছেন এই সিদ্ধান্ত যদি অচিরেই বাতিল না করা হয় তাহলে তাদের কিন্তু আরো কঠোর কর্মসূচি দিবেন বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ, আর তারা বেতন পাবেন 10ম গ্রেডে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট 2019 সালের 25 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল 10ম গ্রেড করতে নির্দেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী শাসনামলে মামলাটি শুনানি করতে ব্যর্থ হন আইনজীবী। 5 আগস্ট পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। এই রায়ে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ 10ম গ্রেড পাবেন। আচ্ছা, দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন। 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বার সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। পরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। সফরকে কেন্দ্র করে বিশ্ব দরবারে রোহিঙ্গা সংকট আবারও আলোচনার কেন্দ্রে আসবে আশা করছে বাংলাদেশ। ইউরোপ যাওয়ার স্বপ্নে দালাল চক্রের প্রতারণায় লাখ লাখ টাকা হারিয়ে দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে থাকা 106 জন সহ 176 বাংলাদেশি। মুক্তিপণ দেওয়ার পাশাপাশি নানা নির্যাতন, নিপীড়ন ও জেল খেটেছেন অনেকে। দেশে ফিরে তারা জানান লোভে পড়ে আর কেউ যেন দালালের হাতে না পড়ে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। স্বপ্ন ছিল ইটালি গিয়ে ভাগ্য বদলের, পরিবারের অভাব ঘুচিয়ে ফিরবে সচ্ছলতা, কিন্তু দালাল চক্রের খপ্পরে 18-19 লাখ টাকা হারিয়ে জীবন নিয়ে দেশে ফিরতে পারাটাই বড় হয়ে উঠেছে। দুবাই মিশর হয়ে দীর্ঘদিন আটকা ছিলেন লিবিয়ায়।
জীবনকে তুচ্ছ করে বারবার ভূমধ্যসাগর পাড়ি দিতে চাইলেও ব্যর্থ হয়ে আটকা পড়েন ডিটেনশন সেন্টারে। অবশেষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমওর সহযোগিতায় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 176 বাংলাদেশি। তাদের মধ্যে 106 জন ছিলেন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে, বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। কেউ যেন ইউরোপের প্রলোভনে দালালদের খপ্পরে না পড়েন এমন অনুরোধ জানান ভুক্তভোগীরা। খুব খারাপ অবস্থা লিবিয়া খুব একটা ভালো জায়গা না, আর যে যায় সেই অতিরিক্ত মায়ের খায়। 30 লাখ 20 লাখ করে টাকা ধরেন ডোনেশন দিয়ে কেউ মারা যায়, কেউ সুস্থ শরীরে আসতে পারে, কি হাড় গুঁড়ো নিয়ে। এই দীর্ঘদিন একটু কাজ বাজ করে একটা গেম দেওয়ার ইচ্ছা ছিল, করলাম ওই কাজে যাই দেখি কাজের তুলনার মাফিয়া বেশি। পরে কাজ দেয় নাই, পরে ওই যে কোনো চক্রে পড়িয়া গেমারটা দিছিলাম, দিয়া ভাই 26 লাখ আমার গিয়া সাইড গিয়া 5 মাস জেল কাটছি। মানে এই পরিস্থিতি ভাই, আর কি বলবো ভাই, লিবিয়া ভয়াবহ। কেউ ওই যে আল্লাহ না করুক লিবিয়া না যায়। ইটালি ট্রলারে উঠেছে, ট্রলারে অনেক সাগরের ঢেউ ছিল, তারপরে ওই দেশের পুলিশে ধরিয়ে লাইছে, তারপরে জেলে ভরিয়ে থুইছে। প্রিয়জনকে ফিরে পেয়ে খুশি স্বজনরা। একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দালালের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমার ভাই সম্পূর্ণ 18 লক্ষ টাকা লাগবে। আমরা 18 লক্ষ প্রথম দিয়েছি বাংলাদেশ থেকে 3 লক্ষ টাকা। এর পরবর্তীতে আমার ভাইকে যখন দুবাইতে নেয়, আমরা জানি যে আমার ভাই দুবাই অবস্থান করতেছে, ভিডিও কলে কথা বলছে, বাট 15 দিন নিখোঁজ ছিল। উনি কাজের জন্য লিবিয়াতে গেছিল, লিবিয়ার থেকে ওনাকে সাগর পথে মানে ইটালিতে পাঠানোর কথা বলে দালালরা ওনার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু ওনারা আর ইটালিতে ওনারা প্রবেশ করায় নাই। সরকারের কাছে এটাই আর কি, দালাল চক্র যেমন আপনার মনে করেন একটা উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আর আগামী 19 ও 26শে মার্চ আরও 2টি ফ্লাইটে 3 শতাধিক বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিবাদে মধ্যরাতে উত্তাল রাজধানীর শাহবাগ। লাকি আক্তারকে গ্রেপ্তার করা সহ 5 দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আর একই জায়গায় ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে শেষ করা সহ 5 দফা দাবিতে 6 দিন ধরে লাগাতার অবস্থানে ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। আন্দোলনে একাত্মতা জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন, আওয়ামী লীগের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনে নেতৃত্ব দেয়া লাকি আক্তারকে গ্রেপ্তার সহ 5 দফা দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। মিছিল শেষ করে জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। আন্দোলনের নামে শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। শাহবাগীরা যে কার্ডটা খেলছে, এই অস্থিতিশীল করবার জন্য গতকালকে নিরস্ত্র পুলিশের উপরে যারা বর্বর হামলা করেছে এবং বাংলাদেশকে নতুন করে একটা থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছে, লাকি আক্তার এবং তাদের দোসরদেরকে অতি দ্রুত গ্রেপ্তার পূর্বক বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এর পাশেই দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে 6 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসু ও জাতীয় নাগরিক কমিটির সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। 180 দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রমটা শেষ করতে হবে। 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে, 30 দিনের ভিতর নিম্ন আদালতের রায় এবং বাকি 5 মাসের মধ্যে উচ্চ আদালতের যেই রায় নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে। আমরা কিন্তু এখান থেকে দর্শকের ফাঁসির দাবি করছি না। আমরা চাই সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে, তার সেই চিন্তার সংশোধন। রাতে এই 2 অবস্থান কর্মসূচিতে একত্রতা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিতে বাধ্য করা হবে, কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যে এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করব, প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। আন্দোলনের নামে যাতে ফেসিবাদের দোসররা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও খেয়াল রাখতে গণ অভ্যুত্থানের সব সহযোদ্ধাদের আহ্বান জানান ডাকসুর সাবেক এভিপি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুসারে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডে যেকোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। 2025 সালের মধ্যে সব গ্রাহকের পাওনা পরিশোধের কথা বলে জামিন পেয়েছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল। তবে দেনা পরিশোধের ধারের কাছেও নেই তিনি। অনুসন্ধান বলছে, গ্রাহকের পাওনা পরিশোধের নামে নতুন ফাঁদ পেতেছেন রাসেল। নিজ প্রতিষ্ঠানের লোকদের গ্রাহক সাজিয়ে চেষ্টা করছেন গেটওয়েতে আটকে থাকা টাকা তুলে নিতে। আর এমন জালিয়াতির কথা স্বীকার করেছে ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। কথা ছিল 2025 সালের মধ্যে গ্রাহকের সব পাওনা পরিশোধ করবে ইভ্যালি। এমন শর্তে জামিন নিয়েছিল প্রতিষ্ঠানটির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। কিন্তু বাস্তবে তার ফল কতটুকু, তার অনুসন্ধানে এবার দেশ টিভি। নাজমুল হক উজ্জ্বল 2021 সালে 12 লাখ টাকার বিভিন্ন পণ্য অর্ডার করেন ইভ্যালিতে। তারপর পুরো টাকাই আটকে যায়। সবশেষ রিফান্ডের নামে তার বিকাশে যোগ হয়েছে মাত্র 11 টাকা। আমি একদিন আমার বিকাশে আসছে 11 টাকা, আরেকদিন আসছে 26 টাকা। তারপর আমি খোঁজ নিতে গেলে ইভ্যালির টাকা ফেরত আসছে। আমাদের দু একজন গ্রাহক, তাদের সাথে কথা বলো, আপনাদের কি এরকম হয়েছিল? ওরা বলছে যে আমাকে 550, কেউ 70, কেউ 60 টাকা এরকম করে ফেরত দিচ্ছে। ইভ্যালির এমন প্রতারিত গ্রাহকের সংখ্যা প্রায় কয়েক লাখ। প্রথমে ধৈর্য ধরলেও এখন এসব গ্রাহকের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আমাদের কি হাতিয়ার আছে সেটা ব্যাপার। মুক্তি পাওয়ার পর লাইভে এসে 2 বছরের মধ্যে সব দেনা পরিশোধের কথা বললেও সেই প্রতিশ্রুতির ধারে কাছেও নেই ই-কমার্স প্রতিষ্ঠানটি। আমি সহ আমাদের মতো এরকম 2 লাখ গ্রাহক আছে যারা হচ্ছে তার কাছে আমরা পণ্য কেনার জন্য টাকা দিছি, আমাদের টাকাগুলো সে প্রতারিত করে বাইরে পাচার করে দিচ্ছে। অনেক টাকা ওর কাছে আছে, ও এত টাকা আছে যে ও কখনো এই বাসায় গুলশান, বনানী, ধানমন্ডির মতো জায়গায় লাক্সারি গাড়ি ইউজ করছে, সে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে, ও লোকালি কোথাও যাচ্ছে না। তো একটা মানুষ কখন লাক্সারি লাইফ লিড করে? যখন তার কাছে লিকুইড ফান্ড আছে। উল্টো ভোল পাল্টে ফাঁদ পাতে নতুন প্রতারণার অভিযোগ আছে। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ভুয়া তালিকা দিয়ে গেটওয়েতে আটকে থাকা প্রায় 1.5 কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় রাসেল শামীমা দম্পতি। গেটওয়ের যে টাকাগুলো ছিল, গেটওয়ের টাকা যাদের ছিল, ভুক্তভোগী তো পাই নাই। রাসেল বাটপার কি করছে, তার যে সহযোগী নাসির, ফয়সাল, সাকিবরা আছে, তাদের নামে টাকাগুলো বের করে নিয়েছে ব্যাংক থেকে। এদিকে আর্থিক জালিয়াতির মাধ্যমে ভুয়া গ্রাহকের অ্যাকাউন্ট ও নিজস্ব লোক দ্বারা টাকা তোলার বিষয়টি নজরে এসেছে ভোক্তা অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, সব গ্রাহকের তথ্য যাচাই বাছাই করেই রিপোর্ট প্রকাশ করা হবে। প্রায় 35,000-এর অতিরিক্ত অভিযোগ আমরা পেয়েছি। ফলে এগুলোকে আমাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে নোটিশ দিতে হবে, অপর পক্ষকে নোটিশ দিতে হবে, নোটিশ দিয়ে শুনতে হবে সমস্যাটা কি, তারপরে গিয়ে সেটা অ্যাজ ফার দ্য ল এগুলো আমরা তাদেরকে টাকাটা পরিশোধ করার জন্য অনুরোধ করব। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে বাস চাপায় স্কুল শিক্ষার্থী, 2 সহোদর সহ 3 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে এক শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হন। পরে অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পর পথে মারা যান তিনি। নিহত ওয়াকার উদ্দিন আদিল ও তার বড় বোন উম্মে হাবিবা রিজভী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও সহকারী। এদিকে এই দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
চাঁদপুরের ৯১টি ইটভাটার মধ্যে ৪১টি অনুমোদনহীন। পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি না মেনে কাঠ, টায়ার, গার্মেন্টস, বর্জ্য ও ভুসি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ভাটায়। এর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জনস্বাস্থ্য। পরিবেশ রক্ষায় দ্রুত অবৈধ ইটভাটা বন্ধের দাবি স্থানীয়দের। আর পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। সহকর্মী শরীফ আহমেদের তথ্য ও চিত্র আরো জানাচ্ছেন সালমা জাহান। চাঁদপুর জেলার বেশিরভাগ ইটভাটায় কাঠ, টায়ার ও সালফারযুক্ত কয়লা ব্যবহার করায় হুমকির মুখে পরিবেশ। শুধু তাই নয়, ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। এতে মাটিবাহী ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি। জেলার ফরিদগঞ্জের বেশিরভাগ ইটভাটা কৃষি জমি ও জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের পাশে। এ কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নারকেল গাছ, সুপারি গাছ, যা ইত্যাদি যা গাছ আছে এগুলো সব ফলন নষ্ট আছে। আমরা কয়েকবার রিকোয়েস্ট করছি মনে করে এগুলা বন্ধ করার জন্য, বন্ধ করবে না। বিরিক ফিল্ডটা আমাদের অনেক ক্ষতি হইতেছে। এই বিরিক ফিল্ডের কারণে আমাদের ফলাদি কোনো কিছু ধরে না, ঘর বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে কালো ধুমায়। যে কোনো প্রতিষ্ঠানের পাশে এই ব্রিক ফিল্ডটা কিন্তু সমচীন নয়, তো সেটা বারবারই কিন্তু বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন চ্যানেল এখানে আসছে। উদ্বোধন কর্তৃপক্ষ বারবারই এটার নিষেধাজ্ঞা প্রয়োগ করে আসছে। তবে চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে কয়েকটি ভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ সব ভাটা উচ্ছেদের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইতিপূর্বে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে সকল চাঁদপুর জেলার সকল ইটভাটা মালিকদের নিয়ে আমরা একটা সভা করেছি। সেখানে অবৈধ ইটভাটা বন্ধের জন্য একটা নির্দেশনা ছিল এবং জেলা প্রশাসক মহোদয় একটা ডেডলাইন নির্ধারণ করে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে সকল ইটভাটা বন্ধ করে দিতে হবে। যেসব ইটভাটা বন্ধ করবে না তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফরিদগঞ্জে যে অবৈধ ভাটাগুলো রয়েছে আমরা স্কেপার দিয়ে এর মোটামুটি ঘুরিয়ে দিয়েছি এবং ফায়ার সার্ভিস দিয়ে এর আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দিয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। ইটভাটা বন্ধে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জ শহরে স্বর্ণপট্টিতে আগুন লেগে 2টি জুয়েলারি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর 5টার দিকে শহরের ডিসি রোডে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে শহরের আলমদিনা জুয়েলার্সে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টা চেষ্টার পর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে পুড়ে যায় আলমদিনা ও মা তারা জুয়েলার্স। এতে প্রায় 20 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। দুই 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আদায় ঘাটতি 43 কোটি 93 লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ডলার সংকট, অন্যদিকে ব্যাংকের অসহযোগিতা। এছাড়াও বেহাল রাস্তাঘাটের কারণেও অনেক ব্যবসায়ী এই বন্দর ছেড়েছেন বলে জানান তারা। দিনাজপুর থেকে হারুনুর রশিদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি বন্দর। এই বন্দর দিয়ে একসময় দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে 80 থেকে 100 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তবে এই সব পণ্যে বেশিরভাগই শুল্কমুক্ত হওয়ায় রাজস্ব কম পাচ্ছে সরকার। এছাড়া রাস্তাঘাটের বেহাল দশার কারণে পণ্য আমদানি কমে গেছে। এই বন্দর দিয়ে চাল, ডাল, খোল, ভুসি, ভুট্টা ও পেঁয়াজ সহ যেসব পণ্য আমদানি হয় তার অধিকাংশই শুল্কমুক্ত। আর ফল, পাথর, জিরা সহ যেসব পণ্যে শুল্ক বাড়ত সেগুলো আমদানি বন্ধ রয়েছে। ডলারের এত ঊর্ধ্বগতি, এই কারণে আসলে আমরা যারা আমদানিকারক মালগুলো যেগুলো নিয়ে আসতেছি সেই মালগুলো আসলে আমরা বিক্রয় করতে গিয়ে অনেক সময় সমস্যার মুখে হচ্ছি। তার মধ্যে আরেকটা জটিলতা, ইন্ডিয়াতে যা যে মাল ক্রয় করব এই ভিসা জটিলতার কারণে আমরা মাল ক্রয় করতে পারতেছি না। চলতি 2024-25 অর্থ বছরের গেল 6 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের 362 কোটি 69 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। মূলত আমাদের এখানে কমার্শিয়াল আইটেম ঢুকলে রাজস্বটার পরিমাণ বেশি বাড়ে। যেমন জিরা আমদানি কমে যাওয়ার কারণে আমাদের এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কারণ 20 টন যদি জিরা আসে তাহলে ডিউটি আসে প্রায় 70 লাখ টাকার মতো। সপ্তাহে একটা গাড়ি ঢুকে কিনা সন্দেহ। হিলি স্থলবন্দরে যে রাস্তাঘাটে যে অবকাঠামো, যে উন্নয়ন আসলে দীর্ঘ 17 বছরে
অবকাঠামো উন্নয়নটা হয়নি। এই জন্য দূর থেকে যারা পার্টির আগে মানে আসে খোলা বাজারে এখানে মার্কেটিং করতো তারা কম উৎসাহিত হচ্ছে না, কম আসতেছে। আর ডলার রেট কম বেশি হওয়ার জন্য মালে পড়তা হচ্ছে না, এই জন্য হেলিপোর্টের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তবে বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি চলছে, অর্থ বছরের আগামী 6 মাস এমন অবস্থা থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাজস্ব কর্মকর্তা। গত অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে, যে টার্গেট সম্পন্ন হবে বলে আমরা আশা করি। রাস্তা সংস্কার ও অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে পণ্য আমদানির জটিলতা কাটলে রাজস্ব বাড়বে বলে প্রত্যাশা করেন আমদানিকারকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদকে সামনে রেখে রাজশাহীর রেশম পল্লীতে বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতা চাহিদা মাথায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে পোশাকে পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা। আবহাওয়া ও সব বয়সী ক্রেতার পছন্দের সাথে তাল মিলিয়ে সিল্ক কারখানাতে তৈরি হচ্ছে নতুন পোশাক ও ডিজাইনের নতুন রং ও ডিজাইনের পোশাক বেচাকেনা দিয়ে বেশ আশাবাদীও তারা। কাজী শাহেদের প্রতিবেদন। উৎসব পার্বণে নিজেকে বর্ণিল রূপে সাজাতে নারীদের পছন্দের তালিকায় সবার উপরের দিকেই থাকে রাজশাহী সিল্ক। ঈদকে সামনে রেখে ঐতিহ্য আর আভিজাত্যে মোড়া সিল্কের চাহিদা বেড়েছে। রেশম কারখানাগুলোতেও বেড়েছে ব্যস্ততা। সিল্কটা এবার একটু বেশি ডিজাইন, অত্যাধুনিক ডিজাইন। সিল্ক একটা আমাদের রাজশাহী শহরের একটা ঐতিহ্যবাহী, আর সিল্কের একটা শাড়ি ঈদেটা আমরা আসলে প্রেফার করি সবসময়। আমাদের একটা নিজস্ব বাংলাদেশের দেশীয় প্রোডাক্ট, এটা বিদেশ থেকে কিছুই আসে না। প্রতিবারের মতো এবারও আবহাওয়া ও ক্রেতার চাহিদা মাথায় রেখে র সিল্ক, বলাকা, তসর, মটকা, ক্রাফট ও স্টোনের উপর শাড়ি থাকছে রেশম পল্লীতে। মুসলিম সিল্কটার পরে দেখছি প্রথম থেকেই বেশ চাহিদা চলছে আর কি। এর মধ্যে বলাকা সিল্কের পরে কাজ, সফট সিল্ক, আর্ট পিন, এখানে বেশ ভালোই ডিমান্ড। আমাদের খুব সুন্দর এবার প্রত্যাশার প্রাপ্তি ঘটবে। তারপরে তো দেখছেন এই লোকজনের আনাগোনা এগুলো মিলে ভালো। সিল্ক পল্লীতে ক্রেতার আনাগোনা বাড়ছে, তবে 15 রমজানের পর ব্যবসা জমজমাট হবে আশা ব্যবসায়ীদের। বৃশ্চিক এলাকায় যে রমরমা যে ব্যবসাটা, সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। তারপরে আমরা আশা করছি যে 15 রমজানের পর এই বিষয়টা শুরু হবে, যেহেতু রাজশাহীর বাইরের থেকে যারা আসে তারা একটা না একটা সিল্কের কাপড় নেই। আগামী কিছুদিন রেশম কাপড়ের ব্যবসা জমবে, তবে আগের বছরগুলোর তুলনায় মোট কেনাবেচা কিছুটা কমতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সুন্দরবন থেকে 25 কেজি হরিণের মাংস সহ 5 জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে এই মাংস ও শিকারের জন্য ব্যবহৃত 80টি ফাঁদ জব্দ করা হয়। আটক সবাই খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা জানান, আইনি ব্যবস্থা নিতে তাদের হড্ডা ফরেস্ট অফিসে স্থানান্তর করা হচ্ছে। দেখছেন সংবাদ দুপুর।